আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমি সুবর্ণা খান, প্রভাষক, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। আজ আমি তোমাদের পড়াবো প্রণীত সুশাসন একাদশ শ্রেণীর জন্য। এটা দেখো, দ্বিতীয় পত্র, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম বঙ্গভঙ্গের কিভাবে ঘটলো, কত সালে ঘটলো, এগুলো সম্পর্কে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব কী সেগুলো সম্পর্কে। আজ আমরা জানব বঙ্গভঙ্গের কারণগুলো কী ছিল, কেন বঙ্গভঙ্গ সংগঠিত হয় সে সম্পর্কে। দেখো, প্রথম কারণ ছিল সেটা হচ্ছে প্রশাসনিক কারণ। তো প্রশাসনিক কারণের যে মূল থিমটা ছিল, বঙ্গভঙ্গের পেছনে মূল কারণটাই ছিল মুখ্য। বঙ্গভঙ্গের পূর্বে অবিভক্ত বাংলার আয়তন ছিল, তোমরা নোট করতে পারো, আয়তন ছিল প্রায় 1,89,000 বর্গমাইল। আমি আবারও বলছি যে এই যে অবিভক্ত বাংলার যে আয়তন সেটা ছিল 1,89,000 বর্গমাইল এবং 1901 সালের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা ছিল, দেখো, 7,84,93,410 জন। প্রশাসনিক কারণটা তোমাদেরকে এর আগে ক্লাসে আমি একটু পড়িয়েছিলাম, আজ আমি আবার পড়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে হিন্দু ছিল 4,67,543 জন, আর মুসলিম ছিল 2,52,65,342 জন। আর অবশিষ্ট যে সংখ্যাগুলো ছিল বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। এই যে বিশাল আয়তনের এই প্রদেশের শাসনভার কে গ্রহণ করতেন? একজন গভর্নর এর হাতে ন্যস্ত ছিলেন। কার হাতে ন্যস্ত ছিলেন? একজন গভর্নরের হাতে ন্যস্ত ছিলেন। এটি ছিল নিতান্তই দুরূহ কষ্টসাধ্য ব্যাপার। এতগুলো লোকের এত বড় আয়তনের একটা রাষ্ট্র কিভাবে একজন গভর্নর এটাকে শাসন করেন, আর এটি ছিল নিতান্ত অনেক কষ্টসাধ্য। 1902 সালের এপ্রিল মাসে তাই লর্ড কার্জন ভারত সচিবকে লিখেছিলেন যে একটিমাত্র কেন্দ্র থেকে এত বড় বিশাল জনবহুল এলাকা শাসন করা সম্ভব নয়। ফলে প্রশাসনিক কাজের সুবিধা বিবেচনা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে দুটি প্রদেশ সৃষ্টি করেন। এটাই ছিল মূলত মেইন কারণ, যে বঙ্গভঙ্গ না করলে এই যে আমরা প্রশাসনিকভাবে পুরো দেশটাকে কি করতে পারছি না, শাসন করতে পারছি না, এই জন্য মূলত বঙ্গভঙ্গ হয়। এরপরে দেখো, শুধু একটা কারণে সব কিছু হয় না, যে কোনো কিছু ঘটানোর আগে কোনো বড় কারণ থাকে, তার সাথে আরও ছোট কারণগুলোও থাকে। তো যাই হোক, তারপরে আমরা জানি, দেখো, রাজনৈতিক কারণটা কী ছিল। বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহণ করে একদিকে পূর্ব বাংলার মুসলমান জনগোষ্ঠী রাজনৈতিক সচেতন হয়ে ওঠে, অন্যদিকে ব্রিটিশ সরকারের রাজনৈতিক কূটকৌশল পরিচালনার নিমিত্তেও বঙ্গভঙ্গ করার উদ্যোগ গ্রহণ করে। আর রাজনীতির যে কারণগুলো, এই রাজনৈতিক যে কারণগুলো, সেটা কিন্তু একটা কারণ ছিল না। রাজনৈতিক কারণের মধ্যে তিনটা কারণ ছিল। এক, দেখো, কয় নাম্বার, জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করা। এটা কি ধরনের? 20 শতকের প্রথম দিকে ভারতীয় জনসাধারণ জাতীয়তাবাদী চেতনা ক্রমশ প্রখর হয়ে ওঠে। যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরে এই আন্দোলন আরও কি হয়, শক্তিশালী হয়, অর্থাৎ বেগবান হয়। এই সময় ভারতীয় গণজাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলনের মূল কেন্দ্র ছিল কোথায়? কলকাতা। আমি আবারও বলছি যে এই যে গণজাগরণ হয়, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? কলকাতা। তাই ব্রিটিশ সরকার বাংলা বিভক্তির মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ নস্যাৎ করার পরিকল্পনা করে। তাদের ধারণা ছিল যে বাঙালি জাতীয়তাবাদকে যদি আমরা নস্যাৎ করতে পারি, তাহলে আমরা বেশি দিন শাসন করতে পারবো। এই জন্য তারা বঙ্গভঙ্গ করে। এটাও একটি রাজনৈতিক কারণ ছিল। এরপরে আমরা আসি, দেখো, ভাগ কর শাসন কর নীতি। এই নীতিটা তোমাদের, বিশেষ করে এই নীতিটা, ভাগ করো শাসন কর নীতি, এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো, বঙ্গভঙ্গ মুসলমানদের আন্দোলন বা দাবির ফসল ছিল না। এটা কিন্তু মুসলমানদের আন্দোলন বা দাবি ছিল না। শুরুর দিকে এই প্রস্তাব সরাসরি ব্রিটিশ শাসকদের কাছ থেকে আসে। অর্থাৎ প্রথম দিকে এই প্রস্তাবটা উত্থাপন কে করেন? ব্রিটিশ শাসকরা করেন। ব্রিটিশদের ভাগ করো শাসন কর, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল নীতির বহিঃপ্রকাশ এই বঙ্গবিভাগ। এটা কিসের বহিঃপ্রকাশ ছিল? ভাগ করো শাসন কর, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল নীতির একটা বহিঃপ্রকাশ ছিল।
পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা ব্রিটিশদের অনুগত্য পেলে ভারতে হিন্দু বাঙালিরা দুর্বল হবে এবং ভারতীয় জাতীয় আন্দোলন কি হবে, বাধাগ্রস্ত হবে। এরপরে দেখো গ নাম্বার কারণটা কি ছিল, মুসলমানদের দাবি। স্যার সলিমুল্লাহ আলিগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমদ বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন শুরু করেন। এর আগে তোমরা স্যার সলিমুল্লাহ সম্পর্কে পড়েছ। দেখো, বিশেষ করে পূর্ব বাংলার মধ্যবিত্ত মুসলমানরা বঙ্গভঙ্গকে অর্থনৈতিক মুক্তির আশীর্বাদ হিসেবে দেখে। পরবর্তীকালে কি হয়, মুসলিম নেতৃবৃন্দ অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সামাজিক অধিকারের আশায় বঙ্গভঙ্গের আন্দোলন শুরু করেন। এরপরে আমরা আসি 3 নাম্বার। দেখো, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা কি ছিল, পূর্ব বাংলার জনগণ অর্থনৈতিক উন্নতির আশায় বঙ্গভঙ্গকে সমর্থন জানায়। বাংলা বিভক্ত হলে এ অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, কলকাতার উপর নির্ভরশীলতা কমবে, সরকারি চাকরি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে ইত্যাদি অর্থনৈতিক উন্নয়নের বিষয় পূর্ব বাংলার জনগণের মধ্যে কি করে, নতুন আশার বীজ বপন করে। তারপরে আমরা এসে দেখো সামাজিক কারণটা কি ছিল। ব্রিটিশ শাসনামলে সামাজিকভাবে মুসলমানরা অনেক পশ্চাৎপদ ছিল, অর্থাৎ ব্রিটিশ সরকারের বিমাতা সুলভ আচরণ। বিমাতা সুলভটা কি, এই যে ব্রিটিশ সরকারের মুসলমানদের যে পর্যুদস্ত হতে করা, অন্যদিকে হিন্দু জনগোষ্ঠীর প্রতি সুদৃষ্টি প্রদর্শন, যার ফলে তারা বিভিন্ন দিক থেকে মর্যাদা লাভ করতে থাকে। সমাজের মর্যাদাপূর্ণ পেশা, সরকারি চাকুরি, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই কাদের কর্তৃত্ব বাড়ে, হিন্দুদের কর্তৃত্ব বাড়ে। তাই পূর্ববঙ্গের মুসলমানরা তাদের এই যে হত দরিদ্র বা হত গৌরবপূর্ণ উদ্ধারের আশায় বঙ্গভঙ্গের আন্দোলন করে। এটা ছিল মূলত সামাজিক কারণ। তো এবার আমরা আসি ধর্মীয় কারণ কি ছিল। দেখো, 1905 সালে বঙ্গভঙ্গের পেছনে ধর্মীয় কারণ ছিল অন্যতম। ওই সময়ে পূর্ব বাংলায় মুসলিম ও পশ্চিম বাংলার হিন্দুদের সুস্পষ্ট প্রাধান্য ছিল। দুই বাংলার দুটি প্রধান সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ জীবনাচার নিয়ে থাকতে চেয়েছিল। পূর্ব বাংলার মুসলমানগণ হিন্দু জমিদারদের শাসন ও প্রভাব মুক্ত হয়ে সমাজ প্রতিষ্ঠায় আগ্রহী হয়ে ওঠে। তাই ব্রিটিশরা দুই বাংলার দুই প্রধান ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ জনগোষ্ঠীকে দুটি আলাদা প্রদেশের মাধ্যমে পৃথক করতে আগ্রহী হয়। অর্থাৎ তোমরা জানো যে প্রথম দিক থেকেই তাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করে তারা বেনিফিট হতো। অনেক সময় তারা কি করত, হিন্দুদের পক্ষ নিত, হিন্দুদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতো, আবার মুসলমানদের পক্ষ নিয়ে হিন্দুদের মধ্যে কথা বলতো। এতে লাভবান কারা হতো, ব্রিটিশরা হতো। তো এই যে আলোচনায় এটাতে আমরা মানে কি বুঝতে পারলাম যে 1905 সালের 1 সেপ্টেম্বর গভর্নর লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রেসিডেন্সি বিভক্তিকরণের মূলে প্রশাসনিক রাজনৈতিক কারণই ছিল মুখ্য। কোন কারণগুলো মুখ্য ছিল? প্রশাসনিক ও রাজনৈতিক কারণ। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমান জনগণের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি হয়। কি ভিত্তিক? ধর্মভিত্তিক। যার ফলে 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়। দেখো, এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসবে যে এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসবে যে কত সালে মুসলিম লীগের জন্ম হয়? 1906 সালে। এবং এখান থেকে আরেকটা, বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। এরপরে আমরা আসি যে বঙ্গভঙ্গের ঘোষণা কিভাবে হয়। দেখো, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করা হয়। কিভাবে ঘোষণা করা হয়? সরকারিভাবে। 1905 সালের 5ই জুলাই এবং 16ই অক্টোবর, খেয়াল করো, 1905 সালের 5ই জুলাই এবং 16ই অক্টোবর বঙ্গ বিভাগ কার্যকর করে পূর্ব বাংলা ও আসাম নামের একটি প্রদেশ গঠিত হয়। কি নামে? পূর্ব বাংলা ও আসাম নামে। দেখো, এই যে প্রদেশটি গঠিত হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, শুধু এখানে কি দার্জিলিং বাদে মালদহ জেলা, পার্বত্য ত্রিপুরা রাজ্য, আসামের সমন্বয়ে এই নতুন প্রদেশের রাজধানী করা হয় কোথায়? ঢাকা। নতুন প্রদেশের রাজধানী কোথায় করা হয়? ঢাকাকে। এবং বলা হয় এই প্রদেশের শাসনভার একজন স্বতন্ত্র লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাটের উপর ন্যস্ত থাকবে। কার উপর ন্যস্ত থাকবে? স্বতন্ত্র, দেখো, স্বতন্ত্র গভর্নর জেনারেল বা খেয়াল করো যে একজন গভর্নরের উপর ন্যস্ত থাকবে।
অল্প সময়ের মধ্যেই ঢাকায় একটি নতুন হাইকোর্ট স্থাপন করা হবে এবং তারা ঘোষণা করেন যে খুব অল্প সময়ের মধ্যেই ঢাকায় একটি কী করা হবে, নতুন হাইকোর্ট ঘোষণা করা হবে। এই প্রদেশের আয়তন ছিল 1,06,540 বর্গমাইল। এই প্রদেশের আয়তন কত ছিল? 1,06,540 বর্গমাইল এবং জনসংখ্যা ছিল 3,10,00,000। এর মধ্যে 1,80,00,000 মুসলমান ছিল, অর্থাৎ 58% ছিল। 1,20,00,000 হিন্দু ছিল 39% এবং অন্যান্য 3% ছিল অন্য যে ধর্ম অবলম্বী তারা। এছাড়া বাংলার পশ্চিমাংশে হিন্দু ভাষাভাষী 5টি জেলা বিচ্ছিন্ন করে, কয়টি জেলা বিচ্ছিন্ন করে? 5টি জেলা বিচ্ছিন্ন করে মধ্যপ্রদেশের আওতায় দেওয়া হয়। বিনিময়ে সম্বলপুর ও উড়িয়া ভাষাভাষী 5টি জেলার কিছু অংশ বাংলা প্রদেশ লাভ করে। এভাবে সাবেক বাংলা পশ্চিমবঙ্গ প্রদেশের আয়তন হয়, দেখো খেয়াল করো, 1,41,500 বর্গমাইল। কত? 1,41,500 বর্গমাইল। এবং জনসংখ্যা 5,40,00,000 হয়। জনসংখ্যা কত হয়? 5,40,00,000। তার মধ্যে 4,20,00,000 ছিল কি? হিন্দু, অর্থাৎ 78% এবং 90 লক্ষ মুসলমান ছিল, যেটা ছিল 17% এবং অন্যান্য 30 লক্ষ, যা মাত্র 5%। এভাবে কি করা হলো? বঙ্গভঙ্গ সংগঠিত করা হলো। এই যে বঙ্গভঙ্গের কারণগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপরে বঙ্গভঙ্গর ঘোষণা কিভাবে আসলো আমি তোমাদেরকে সেটাও বুঝিয়ে দিলাম। এবার আমরা আসবো, দেখো, বঙ্গভঙ্গের ফলাফল। এই যে বঙ্গভঙ্গ সংগঠিত হলো, তারা ঘোষণা দিলেন, এরপরে ফলাফলটা কি হলো? যেমন তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার পরে তুমি নিশ্চয়ই বসে থাকো যে রেজাল্ট কবে হবে, পরীক্ষাটা কেমন হয়েছে আমার, তোমরা জানো যে কেমন হয়েছে, তারপরে রেজাল্টটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকো, তাই তো? এরকম এই যে বঙ্গভঙ্গটা সংগঠিত হওয়ার ফল কিভাবে ঘটলো, এটা মানুষ পজিটিভভাবে নিল না নেগেটিভভাবে নিল, এটা সম্পর্কে আমরা একটু জানি। দেখো, মুসলমানদের উপর বঙ্গভঙ্গের প্রভাব। 1905 সালের বঙ্গভঙ্গ মুসলমান জনগণের মধ্যে নতুন আশা উদ্দীপনা জাগ্রত করে। কত সালে বঙ্গভঙ্গ সংগঠিত হয়? 1905 সালে। আর এটা মুসলমানদের মধ্যে একটা নতুন আশা উদ্দীপনা সৃষ্টি করে। মধ্যবিত্ত মুসলমানরা বঙ্গভঙ্গকে তাদের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে কী মনে করলো? যেটা আমাদের জন্য আশীর্বাদ। মুসলমানরা তাদের পূর্ব মর্যাদা ফিরে পায়। ঢাকায় হাইকোর্ট, আইন পরিষদ ভবন, সেক্রেটারিয়েট এবং আরও অনেক বহুতল ভবন নির্মিত হয়। এই যে বঙ্গভঙ্গ হওয়ার ফলে ঢাকাতে কিছুটা উন্নতি সাধন করা হয়। এই অঞ্চলে খেয়াল করো, এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রেও প্রসারিত হয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এই যে এইভাবে কী হলো, মুসলমানদের উপর একটা পজিটিভ একটা প্রভাব পড়ল। এরপরে আসো হিন্দুদের প্রতিক্রিয়া কী ছিল। বঙ্গভঙ্গ হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রভাব ফেলে। আমাদের মধ্যে যেরকম নতুন আশার সঞ্চার করে মুসলমানদের, এটা আবার হিন্দুদের মধ্যে কীরূপ প্রভাব ফেললো? একটা বিরূপ প্রভাব ফেললো। হিন্দু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী একে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হিসেবে উল্লেখ করে, অর্থাৎ তাদের যে বঙ্গমা অর্থাৎ বাংলার মাকে তারা মনে করলো যে তাদের শরীরের অংশ কেটে ফেলা হয়েছে, অঙ্গচ্ছেদ করা হয়েছে এবং বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে। ঢাকায় হাইকোর্ট স্থাপনের ফলে কলকাতার আইন ব্যবসায়ীরা তাদের মক্কেল কমে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করতে থাকেন। সংবাদপত্রের মালিকরা তাদের পত্রিকার প্রচার বিক্রয়ের আশে চিন্তিত হয়ে পড়েন। এরপরে আসো আমরা জানি 3 নাম্বার, জাতীয়তাবাদী চেতনার বিকাশ। বঙ্গভঙ্গ মুসলমানদের মধ্যে নতুন জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে। মূলত কিন্তু মুসলমানদের জন্য এটা ভালোই ছিল, তাই না? দেখো, জাতীয়তাবাদের চেতনা করে এই কারণে যে মুসলমানরা অধিকার সচেতন হয়ে ওঠে। মুসলমানরা কি হয়ে উঠলো? এই বঙ্গভঙ্গর কারণে মুসলমানরা অধিকার সচেতন হয়ে ওঠে। হিন্দু অধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়। মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে। তারই ফলে 1906 সালে মুসলিম নেতৃবৃন্দ নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। এরপরে আমরা আসি, দেখো 4 নাম্বার, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎকরণ।
বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ শাসকগণ কৌশলে কলকাতা কেন্দ্রিক সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার সুযোগ লাভ করে। কারণ কলকাতা শহরের লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদগণ অনেকাংশেই পূর্ব বাংলার উপর নির্ভরশীল ছিলেন। বঙ্গভঙ্গের ফলে তারা আর্থিকভাবে কী হতে লাগলো? ক্ষতিগ্রস্ত হন। এরপরে আমরা আসি দেখো 5 নাম্বার, সাম্প্রদায়িকতার উদ্ভব। বঙ্গভঙ্গ বাংলার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক চেতনার উদ্ভব ঘটায়। এই চেতনায় পরবর্তীকালে ভারত বিভাগকে কী করলো? ত্বরান্বিত করলো। এরপরে আমরা আসি দেখো মুসলিম লীগের জন্ম। বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার মুসলিম জনগণ নিজেদের পৃথক অস্তিত্ব ও স্বার্থ রক্ষার জন্য সংগঠিত হতে থাকে। তাদের মধ্যে মুসলিম জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটে। এর অনিবার্য ফলস্বরূপ 1906 সালে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। দেখো রাজনৈতিক দলটার নাম কি ছিল? নিখিল ভারত মুসলিম লীগ, যা পরবর্তীকালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। এরপরে আমরা আসি দেখো ভাগকর শাসনকর নীতির বিজয়। এই যে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে ব্রিটিশদের যে কূটকৌশল, ভাগকর শাসনকর অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল নীতির যে জয় হয় এবং এর সার্থক প্রয়োগ ঘটে, ব্রিটিশ শাসকগণ সুকৌশলে হিন্দু মুসলিম জনগণের মধ্যে সাম্প্রদায়িকতার মনোভাব উস্কে দিয়ে তাদের আলাদা করে ফেলে, অর্থাৎ মুসলমান এবং হিন্দুদের মধ্যে তারা সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধিয়ে দেয়। অর্থসামাজিক উন্নয়ন। দেখো 1905 সালের বঙ্গভঙ্গ পূর্ব বাংলার জনগণের অর্থসামাজিক উন্নয়ন সাধন করে। সেটা কিভাবে? ঢাকার রাজধানী চট্টগ্রাম নৌবন্দর স্থাপিত হয়। এ অঞ্চলে ব্যবসার বাণিজ্য প্রসার ঘটে। নতুন নতুন রাস্তাঘাট নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। ফলে পূর্ব বাংলার জনগণের আর্থসামাজিক ক্ষেত্র কী হতে থাকে? অগ্রগতি হতে থাকে। এই যে আমরা আলোচনাগুলো করলাম, ছাড়াও এই বিষয়গুলো ছাড়াও কিছু ছিল। দেখো 1905 সালের বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার সার্বিক অবস্থার উন্নয়ন ঘটে। ঢাকার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি পায়। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটে। পূর্ব বাংলার জনগণের সরকারি চাকরি লাভের সুযোগ সৃষ্টি হয়। সার্বিক দিক বিবেচনায় পূর্ব বাংলার ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। এবার আমরা একটু ছোট করে জানব। দেখো যে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় স্বদেশী আন্দোলন ও সন্ত্রাসবাদী তৎপরতাটা কেমন ছিল, এটা সম্পর্কে আমরা আজকে একটু ছোট করে জানি। দেখো ব্রিটিশ সরকার প্রণীত বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থী যে একটা অংশ ছিল সেই অংশের নেতৃত্বে গড়ে ওঠে আন্দোলনকেই কি আন্দোলন বলা হয়? স্বদেশী আন্দোলন বলা হয়। তোমাদের এখান থেকে 1 মার্কের প্রশ্ন আসবে, স্বদেশী আন্দোলন কাকে বলা হয়? এটা আসবে, আমি আবারও বলছি, ব্রিটিশ সরকারের প্রণীত বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্ব গড়ে ওঠে আন্দোলনকে স্বদেশী আন্দোলন বলা হয়। বঙ্গবিরোধী আন্দোলন যখন স্বদেশী আন্দোলনের রূপ পরিগ্রহ করে তখন সারা দেশে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পূর্বেই কংগ্রেসের নেতৃত্বের হিন্দু জাতীয়তাবাদীরা বয়কট স্বদেশী আন্দোলনের ডাক দেন। সেটা 1905 সালের জুলাই মাসে হিন্দু নেতারা বয়কট প্রস্তাব গ্রহণ করেন। কবে গ্রহণ করেন? 1905 সালের জুলাই মাসে। এই প্রস্তাবে উল্লেখ করা হয় যে যতদিন বঙ্গভঙ্গ রদ করা না হবে ততদিন বিলেতি পণ্য বর্জন বা বয়কট করা হবে। তারা বলে যে যতদিন বঙ্গভঙ্গ রদ অর্থাৎ বন্ধ করা না হবে ততদিন বিলেতি পণ্য অর্থাৎ আমরা বিদেশি পণ্য বর্জন বা বয়কট করব। এই বয়কট কর্মসূচির উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জনের মাধ্যমে ব্রিটিশ সরকারের উপর কী করা? চাপ সৃষ্টি করা। বিলেতি পণ্য বর্জনের পাশাপাশি এই পণ্যের স্থান পূরণের জন্য দেশের যেসব পণ্য প্রস্তুত দেশীয় পণ্য ব্যবহারের আন্দোলন শুরু করা হয়। ফলে বিলেতি কলকারখানা মিল ফ্যাক্টরিগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয় এবং ব্রিটিশ সরকার ভয় পেয়ে বঙ্গভঙ্গ সম্পর্কে ভাবতে থাকে। অন্যদিকে ব্রিটিশ বণিকগণ সরকারের উপর বঙ্গভঙ্গ রদের জন্য চাপ সৃষ্টি করে। ফলে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ রদ করতে কী হন? বাধ্য হন। এরপরে আমরা আসি স্বদেশী আন্দোলন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আসব সন্ত্রাসবাদী তৎপরতাটা কী ছিল। বঙ্গবিরোধী আন্দোলন এক পর্যায়ে এসে সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ নেয়। ভারতবর্ষের বিভিন্ন স্থানে গঠন করা হয় সুপ্ত বিপ্লবী সমিতি।
যেমন ঢাকার অনুশীলন, কলকাতার যুগান্তর, এরকম কতগুলো নাম দিয়ে দিয়ে সমিতিগুলোর মধ্যে ছোট ছোট বিভিন্ন এলাকায় কি করা হয়, সমিতি করা হয়। আর বিপ্লবী সমিতিগুলো সরকারি কর্মকর্তা, বিচারক, ইংরেজ শাসকদের হত্যার কর্মসূচি গ্রহণ করে, যা ব্রিটিশ সরকারকে গভীর চিন্তায় ফেলে দেয়। বিপ্লবীরা বাংলার গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার এবং পূর্ব বাংলার দেখো এখানে তোমাদের একটা প্রশ্ন আছে, বাংলার গভর্নর কে ছিলেন? প্রথম দেখো অ্যান্ড্রু ফ্রেজার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পূর্ব বাংলা ও আসামের গভর্নর কে ছিলেন? বামফিল্ড ফুলার। গভর্নর জেনারেল লর্ড মিন্টো, লর্ড মরলো, কিংসফোর্ড প্রমুখকে হত্যার চেষ্টা চালায়। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বিপ্লবীদের হাতে কী হন? নিহত হন। পরবর্তীতে গভর্নর বামফিল্ড ফুলারকে হত্যার জন্য নিক্ষিপ্ত বোমার আঘাতে মারা যান ইংরেজ আইনজীবী কেনেডির স্ত্রী ও কন্যা। আহমেদাবাদে সৌভাগ্যক্রমে লর্ড মিন্টো বেঁচে গেল। লন্ডনে তার রাজনৈতিক সচিব গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া পুলিশের ডিআইজি খান বাহাদুর শামসুল আলমের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ব্রিটিশ সরকারকে শঙ্কার মধ্যে ফেলে দেয়। হত্যার দায়ে ক্ষুদিরাম সহ অনেককে ফাঁসি হলেও বিপ্লবীদের কর্মসূচি অব্যাহত থাকে। তোমরা জানো ক্ষুদিরামের ফাঁসিটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা, যা ব্রিটিশ সরকারকে বঙ্গভঙ্গ রদ নিয়ে নতুন করে ভাবিয়ে তোলে। এভাবে সন্ত্রাসবাদী আন্দোলনের তোপে পড়ে 1911 সালের ডিসেম্বরে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ এর সুপারিশক্রমে রাজা পঞ্চম জর্জ তার রাজ্যাভিষিক্ত অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ করার কথা ঘোষণা করেন। অর্থাৎ বঙ্গভঙ্গ সংগঠিত হয় 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা তোমরা। আশা রাখি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। এরপরে আমরা পড়বো বঙ্গভঙ্গ রদ কেন করা হলো আর রদের কারণগুলোই বা কী ছিল সেটা সম্পর্কে। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।